নমস্কার, আমি দিয়া আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কলকাতার বালিগঞ্জের এক পুরনো ল ফার্মে কাজ করে অভিক সেন। বয়স মাত্র ৩২, কিন্তু চেহারায় ক্লান্তি স্পষ্ট। সারাদিন মামলা মোকদ্দমা, কাগজপত্র আর অনেক ক্লায়েন্ট সামলাতে সামলাতে যেন তার জীবন একঘেয়ে হয়ে গেছে। সেদিন রাত ছিল অদ্ভুত নীরব। অগাস্ট মাসের ভ্যাপসা গরম। শহরের রাস্তা প্রায় লোকজন নেই বললেই চলে। অফিস থেকে বেরিয়ে অভিক সিগারেট ধরাতে ধরাতে হাঁটছিলেন গড়িয়াহাটের রাস্তা ধরে। মাথায় শুধু একটাই চিন্তা, কবে একটু শান্তি পাব। ঠিক তখনই হঠাৎ করে কেউ তার পথ আটকাল। একজন ভদ্রলোক, লম্বা, অস্বাভাবিক রোগা, মুখে হালকা দাড়ি, চোখ দুটো গভীর। অভিক প্রথমে ভেবেছিল ভিখারি, কিন্তু লোকটার পোশাক ছিল একেবারে উল্টো। পরনে সাদা ধুতি পাঞ্জাবি, কপালে চন্দনের টিপ আর হাতে এক কালো চামড়ার ফাইল। লোকটি ঠান্ডা গলায় বলল, মিস্টার সেন, আমি জানি আপনি উকিল, আমার একটা কাজ আছে। অভিক একটু থমকাল। এই সময়ে আপনি অফিসে আসতে পারেন। লোকটি অদ্ভুত এক হাসি দিল। অফিসে নয়, আমার কাজটা হবে শ্মশান ঘাটে, কিন্তু রাত 12টার পর। আপনাকে একটা উইল লিখে দিতে হবে। অভিকের কপালে ভাঁজ পড়ল। শ্মশানে? আর আজ রাতেই? আপনি কি সিরিয়াস? লোকটি এগিয়ে এসে তার কানে ফিসফিস করে বলল, খুব সিরিয়াস। আপনার ফিস যা লাগবে আপনি সেটা বলুন, তবে শর্ত একটাই, তারিখ লিখবেন 12টার পর। আর সেই কাগজে যেটা লেখা হবে সেটা থেকে আপনি সরে দাঁড়াতে পারবেন না। অভিক এক মুহূর্তের জন্য লোকটা চোখের দিকে তাকালো। সেই চোখে এক অদ্ভুত গভীরতা, যেন কোনো অতল গহ্বরে থেকে আলো টেনে আনছে। তার বুক কেঁপে উঠল, তবুও ভেতরে এক অজানা কৌতূহল জেগে উঠল। সে শুধু মাথা নেড়ে সম্মতি দিল। লোকটি হাত জোর করে বলল, তাহলে দেখা হবে শ্মশান ঘাটে আজ রাত 12টায়। কথাটা শেষ করতেই লোকটি অদ্ভুতভাবে অন্ধকারে মিলিয়ে গেল। অভিক অবাক হয়ে চারিদিক তাকালো। আশেপাশে আর কেউ নেই। রাত তখন প্রায় 11:30। অভিক অনেক ভেবেছিল যাওয়া উচিত কিনা। অফিসের চাপ, ক্লায়েন্টের নানান হুমকি ধমকি, এসবের মাঝেও এই অদ্ভুত প্রস্তাবটা যেন মাথা থেকে সরাতে পারছিল না। অবশেষে কৌতূহল আর মোটা টাকা পাবে এই লোভেই সে চলে গেল। সে নিজের পুরনো গাড়িটা নিয়ে বেরোলো দক্ষিণ কলকাতার পথে। শ্মশান ঘাটের কাছে পৌঁছতেই বাতাসের গন্ধ পাল্টে গেল। আগুনে পুড়তে থাকা কাঠের ঝাঁঝালো গন্ধ, ভিজে মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ, আর তার ভেতরে মিশে আছে এমন এক গন্ধ যা সে আগে কখনো পায়নি। এটাই হয়তো মৃত্যুর গন্ধ। গাড়ি থামাতে তার চোখে পড়ল শ্মশানের মাঝখানে এক পুরনো লালচে পাথরের টেবিল, তার উপরে সযত্নে রাখা কালির দোয়াত, কলম আর কাগজ। পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা,
আগের মতোই সাদা ধুতি পাঞ্জাবি। অভিক সাবধানে এগিয়ে গিয়ে বলল, আপনি সত্যি সিরিয়াস ছিলেন? কাগজপত্র সব তৈরি? লোকটা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, তবে মনে রাখবেন, একবার কাজ শুরু করলে আর থামা যাবে না। অভিক বিরক্ত হয়ে হেসে বলল, উইল লেখাটা কোনো তন্ত্র নয় মিস্টার। আমি কাগজে যা লিখব তাই আইন। আপনার উইল, আপনার স্বাক্ষর, এখানেই শেষ। লোকটা ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকালো। না মিস্টার সেন, এই উইল আইনের নয়, আত্মার। এর সাক্ষী হবে অগ্নি, ছাই আর অন্ধকার। ঠিক তখনই দূরে কোথাও চিতার আগুন ফাট করে শব্দ করল। আকাশে ভেসে উঠল অদ্ভুত লালচে আলো। অভিকের বুকটা কেঁপে উঠল, তবুও সে নিজেকে সামলে নিল। লোকটা পাথরের টেবিলের দিকে ইশারা করল, বসুন, সময় হয়ে আসছে। অভিক কাগজের দিকে এগিয়ে গেল, কিন্তু মনে হচ্ছিল যেন টেবিলটার চারপাশের বাতাস জমাট বেঁধে আছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও সে বসল, কলম হাতে তুলে নিল। আর তখনই সে চোখে পড়ল কাগজের ওপরে লেখা নাম, হরিশচন্দ্র মল্লিক। অভিক থমকে গেল। নামটা যেন অনেকবার শুনেছিস, কিন্তু কোথায়? স্মৃতি হাতড়াতে হাতড়াতে তার বুকের ভেতর হঠাৎ একটা শীতল স্রোত বয়ে গেল। কারণ এই নামটাই সে পড়েছিল এক পুরনো কেস ফাইলে, যেখানে লেখা ছিল হরিশচন্দ্র মল্লিক, মৃত 1949 সালে। এই শ্মশানঘাটেই দাহ সম্পন্ন হয়েছিল। অভিকের হাত কাঁপছিল। কাগজের ওপর নামটা বারবার পড়ে যাচ্ছিল, হরিশচন্দ্র মল্লিক। অভিক ধীরে ধীরে লোকটার দিকে তাকালো। একটু দাঁড়ান, এটা কেমন করে সম্ভব? এই উইল যদি হরিশচন্দ্র মল্লিকের নামের হয়, তাহলে উনি কোথায়? মানে উনি তো... লোকটা এবার অদ্ভুতভাবে হাসল। আমি হরিশচন্দ্র মল্লিক। অভিকের শরীর জমে গেল, হাত থেকে কলম প্রায় পড়েই যাচ্ছিল। সে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু আপনি তো মৃত, আপনার তো অনেক আগেই... লোকটা এবার এক পা এগিয়ে এলো। আশেপাশে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল, এমন ঠান্ডা যে অভিকের নিঃশ্বাসে ধোঁয়া বের হতে লাগলো। মৃত্যু কখনো শেষ নয় মিস্টার সেন। মৃত্যুর পরেও কিছু চুক্তি বাকি থাকে, কিছু সম্পত্তি, কিছু নাম, কিছু অঙ্গীকার, যাকে বলি উইলে বাঁধা যেতে পারে। অভিক উঠে দাঁড়াতে গেল, কিন্তু যেন শরীর নড়ছিল না। এক অদৃশ্য শিকল তাকে চেপে ধরেছে। লোকটা শান্ত গলায় বলল, ভয় পাবেন না, আপনাকে কেবল আমার উত্তরাধিকার লিখে দিতে হবে। একবার কলম কাগজে নাম লিখে ফেললেই সব শেষ। দূরে হঠাৎ বাজ পড়ল। আকাশের কালো মেঘে অদ্ভুত নীল আলো খেলে গেল। শ্মশানের চারপাশে হু হু করে বাতাস বইতে লাগলো। অভিক বুঝতে পারল সে এক অস্বাভাবিক খেলায় জড়িয়ে গেছে। সে গলাটা শুকিয়ে আসা গলায় ফিসফিস করে বলল, আপনার আসল উদ্দেশ্যটা কি? হরিশচন্দ্র ধীরে ধীরে ঝুঁকে তার কানে ফিসফিস করে বলল, উত্তরাধিকার চাই, আমার ছাইয়ের, আমার আগুনের আর আমার অভিশপ্ত রক্তের। আর তখনই হঠাৎ অভিকের কানে ভেসে এলো এক নারী কণ্ঠ, নরম,
অথচ হাড় কাঁপানো ঠান্ডা কণ্ঠস্বর, না, সে যদি লিখে দেয় তবে তোমার অভিশাপ শেষ হবে না। অভিক ভয়ে ছটপট করে চারপাশে তাকালো। কোথাও কেউ নেই, কেবল ছায়া, কেবল হাহাকার। শ্মশানের বাতাস হঠাৎ থমকে গেল। মশালগুলো কেমন যেন নিজে থেকে টিম টিম করে নিভে যেতে লাগলো। চারপাশে নীরবতা এমন যেন পৃথিবীতে আর কোনো শব্দ নেই। অভিক কলম হাতে নিয়ে বসে আছে, কিন্তু তার হাত অবশ। কাগজের ওপর নামটা যাক দেখে এখনও তার বুক কাঁপছে। হরিশচন্দ্র মল্লিক। অদৃশ্য কোনো শক্তি যেন তার আঙুল চেপে ধরেছে, লিখতে তাকে বাধ্য করছে। ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো হরিশচন্দ্র। তার চোখে এখনো পুরোপুরি লাল আগুন জ্বলছে। অভিক যেন চোখ ফেরাতে পারছিল না। ঠিক তখনই পাথরের টেবিলের নিচ থেকে হঠাৎ যেন কেঁপে উঠল মাটি। একটা অদ্ভুত আওয়াজ ভেসে এলো, শেকল টানার মতো শব্দ, তারপর কান্নার মতো করুণ গুঞ্জন। অভিক কাঁপতে কাঁপতে বলল, কে কে ওখানে? হরিশচন্দ্র থেমে গেল। তার ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ফুটে উঠল। সে এসেছে, যার কারণে আমি এখনো মুক্তি পাইনি। এই উইল তার জন্য। হঠাৎ শ্মশানের অন্ধকারের গভীর থেকে ভেসে উঠল এক নারী কণ্ঠ। গলার স্বরটা কেমন যেন বহু যুগ পুরনো। তুমি যদি তাকে লিখতে বাধ্য করো তবে তোমার আত্মা কখনো শান্তি পাবে না। অভিশাপ তোমাকেও ছাড়বে না, আর তাকেও না। অভিক আতঙ্কে টেবিলের থেকে উঠে দাঁড়ালো, কিন্তু ছায়াগুলো যেন তাকে আটকে দিল। তার নিজের ছায়াই মাটির উপর থেকে উঠে এসে তার গা জড়িয়ে ধরেছে। হরিশ্চন্দ্র গম্ভীর গলায় বলল, লেখো মিস্টার সেন, কেবল একটা নাম, কেবল উত্তরাধিকার, তারপর তুমি মুক্ত। অভিক চিৎকার করে উঠল, না, আমি এটা লিখব না, এটা কোনো আইন নয়, হতেই পারে না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই চারপাশের মশালগুলো হঠাৎ জ্বলে উঠল। আগুন যেন বাতাসে উড়ে গেল। আকাশ থেকে বজ্রপাত নামল শ্মশানের মাঝখানে। মাটির উপরে ছায়া আর আগুন মিলেমিশে অদ্ভুত এক রূপ নিল, এক নারী মূর্তির ছায়া। সে মূর্তি অন্ধকারে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, আমি অনন্যা, আমি হরিশ্চন্দ্রর অভিশাপ, আর আজ রাতে তুমি নতুন উত্তরাধিকার হতে চলেছ। অভিকের শরীর অবশ হয়ে গেল। সে বুঝতে পারল সে ফেঁসে গেছে এক ভয়ঙ্কর চুক্তিতে। অভিকের চোখ আটকে রইল সেই ছায়ামূর্তির দিকে। অগ্নিশিখার লাল আলোয় মূর্তিটা অর্ধেক দৃশ্যমান, অর্ধেক নারী, অর্ধেক ছায়া। চুলগুলো বাতাসে এলোমেলো, চোখে ফাঁকা শূন্যতা। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি অনন্যা, হরিশ্চন্দ্র স্ত্রী। জীবিত থাকতে সে আমাকে এই শ্মশানের আগুনই পুড়িয়ে মেরেছিল, কারণ আমি তার পাশে থাকিনি, আমি তার লোভের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। সেই বছর কলকাতা অস্থির ছিল। দেশভাগের পর হিন্দু মুসলমান দাঙ্গা, রাজনীতির অশান্তি, চারিদিকে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই সময় উঠে এসেছিল এক ধনী জমিদার পরিবার, মল্লিক পরিবার। হরিশ্চন্দ্র মল্লিক ছিল সেই পরিবারেরই কর্তা। লোভী, নির্মম আর ক্ষমতালোভী মানুষ। তার একটাই বিশ্বাস ছিল, সম্পত্তি কারোর হাতে যাবে না, এমনকি মৃত্যুর পরেও না। সে এক তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক তাকে বলে, তুমি যদি চাও তোমার সম্পত্তি মৃত্যুর পরেও অক্ষুণ্ণ থাক, তবে তাকে বেঁধে রাখতে হবে আগুন আর ছায়ার মাধ্যমে। এর জন্য প্রয়োজন মানব বলির। প্রথমে হরিশ্চন্দ্র বিশ্বাস করেনি, কিন্তু যখন শুনল বলি দিতে হবে নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে,
তখন সে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। সেই মানুষটা ছিলাম আমি, তার স্ত্রী অনন্যা। কারণ আমি একমাত্র ছিলাম যে হরিশ্চন্দ্রের লোভের বিরুদ্ধে প্রতিবাদ করতে। যেহেতু আমরা নিঃসন্তান ছিলাম, তাই আমি চেয়েছিলাম এই জমিদার বাড়ির সম্পদ গরিব মানুষদের দিয়ে সাহায্য করতে। এক রাতে হরিশ্চন্দ্র আমাকে ঠকিয়ে নিয়ে আসে এই শ্মশানে। চিতার আগুন জ্বালিয়ে জীবন্ত আমাকে ছুঁড়ে দেয় তাতে। আমার করুণ আর্তনাদ আকাশ কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু সেই আগুনেই তৈরি হয়েছিল অভিশপ্ত চুক্তি। অভি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল। হরিশ্চন্দ্র এবার রাগে গর্জে উঠল, মিথ্যা! আমি যা করেছি আমার উত্তরাধিকার রক্ষার জন্যই করেছি। এই সম্পত্তি, এই শ্মশান, এই অভিশাপ সব আমার। আর আজকের রাতেই এই নতুন উত্তরাধিকারী তৈরি হবে। তার হাত এক ঝটকায় কেঁপে উঠল। অভিকের হাতের কলমটা যেন নিজে থেকেই নড়ে উঠল। কালি টুপটাপ পড়তে লাগলো কাগজের ওপর। কিন্তু হঠাৎই যেন আগুনা ছায়া মেলে শ্মশানকে গ্রাস করতে চাইল। হরিশ্চন্দ্র মল্লিকের অন্ধকার ছায়ায় ঝাঁপিয়ে পড়ল অভিকের দিকে। অভিক মাটিতে লুটিয়ে পড়লেও তার পাশে দাঁড়িয়ে গেল অনন্যা। সে বলল, অভিক, আমি পারবো না একা, তুমি আমার হাত ধরো। এই অভিশাপ ভাঙার শক্তি তোমাকে দিয়েই আসবে। অভিক কাঁপতে কাঁপতে হাত বাড়ালো। দুজনের হাত এক হলো, আর সেই মুহূর্তে আগুনের ভূতে যেন অজানা শক্তির বিস্ফোরণ ঘটল। অনন্যার চোখ বুজে মন্ত্র পড়ল, অগ্নিশুদ্ধ করুক, আত্মা মুক্ত হোক, অগ্নিশুদ্ধ করুক, আত্মা মুক্ত হোক। অভিক বুকের ভেতর থেকে সারা শক্তি দিয়ে চিৎকার করল, শেষ হবে আজ হরিশ্চন্দ্র। ছায়াটা কাঁপতে শুরু করলো, হাহাকার করে মিলিয়ে গেল আগুনের ভেতর। চারিদিকে মৃতদের কান্না ধীরে ধীরে স্থগিত হলো। শ্মশান নিস্তব্ধ, শুধু ভোরের প্রথম আলো ফুটে উঠল আকাশে। অভিক হাঁপাতে হাঁপাতে অনন্যার দিকে তাকালো। অনন্যা ক্লান্ত হাসি দিয়ে বলল, তুমি পেরেছ অভিক, এখন আমিও মুক্ত। তার শরীর থেকে আলো ছড়িয়ে উঠল। ধীরে ধীরে সে মিলিয়ে গেল ভোরের কুয়াশায়। অভিক হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলল, কিন্তু এবার তার কান্নার ভেতরে ভয় নেই, ছিল মুক্তির স্বস্তি। নমস্কার।